আমরা বলতে পারি এই ঢিলটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, মানে এখানে ছিল মানে ঘুরছে এক কথা, তাই তো? তাহলে যেই জিনিস দাঁড়িয়ে না থাকে তার কি বলে? তুমি ধরো বাড়ি এক জায়গায় না দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার মা কি বলে? অস্থির বান্দা, তাই তো? তাহলে এটাকে অঙ্কের ভাষায় তো অস্থির বান্দা বলা যাবে না, এটাকে অঙ্কের ভাষায় বলা হয় গতিশীল। পরিষ্কার? সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 230 পৃষ্ঠার এই সকল অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার? আজ আমরা আলোচনা করব বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। পরিষ্কার? তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা আছে যে বৃত্ত কি? পরিষ্কার? এইটা বোঝার জন্য আমি একটা বাস্তব উদাহরণ নেব, তারপর অঙ্কের ভাষায় বলবো। পরিষ্কার? তাহলে চলো বোঝা যাক। তাহলে দেখো, তোমার হাতে আমি দুটো ঢিল দিলাম। কিরাম দিলাম ঢিল? এই একটা ঢিল দিলাম আর এই একটা ঢিল দিলাম। পরিষ্কার? এইবার বললাম তোমাকে ঢিল দুটো ধরে রাখতে বললাম। পরিষ্কার? ঢিল মানে ইটের গোটা টাইপের ধরে রাখো। পরিষ্কার? এইবার দেখো, তুমি একটু দুষ্টু মানুষ, পাশে পাশে সুতো পড়েছিল, তুমি সেই সুতো দিয়ে এই দুটোকে বেঁধেছো। পরিষ্কার? এই দুটো ঢিলকে বেঁধেছো। এইবার তুমি ঢিল বেঁধে তখন দাঁড়িয়ে নেই, তাকে আবার ঘোরাচ্ছ ভন ভন করে, মানে এই ঢিলটাকে এখানে ধরে রেখে, হাতে ধরে রেখে এরকম ভাবে ঘোরাচ্ছ। পরিষ্কার? বোঝা যাচ্ছে আশা করি? তোমার হাতে প্রথমে দুটো ঢিল দিয়ে বললাম ধরে রাখতে, কিন্তু তুমি ওই ঢিল দুটোকে কি পাশে সুতো পড়েছিল ওই সুতো দিয়ে বেঁধেছো, এবার বেঁধে রেখে তুমি থির নেই, ওটাকে আবার হাতে ধরে এরকম ঘোরাচ্ছ। তাহলে তুমি কি বলবে? এই ঢিলটা ঘুরলে, এই ঢিলটা তোমার হাতে আছে, তাহলে তুমি এরকম ধরছো আর এরকম ঘুরছে, তাই তো? তাহলে এই ঘোরার ফলে এরকম একটা ডিজাইন তৈরি হবে এখানে। পরিষ্কার? এই যে ডিজাইন তৈরি হলে এটাকেই কি বলা হবে? বৃত্ত বলা হবে। পরিষ্কার? তাহলে এই যা বললাম এটাকেই আর একটু অঙ্কের ভাষায় বললে আমি কি বলবো? দেখো, এখানে এই যে ঢিলটা দিলাম এটাকে দেখতে দেখো, আমরা অনেকটা এটা ফাইভে করে এসেছি, এটা কি? বিন্দু। এটাও দেখো বিন্দু, কিন্তু এটাও বিন্দু এটাও বিন্দু। পরিষ্কার? এইবার দেখো, আমি এই ঢিলটাকে এখানে রেখেছি, তাই তো? তাহলে এই ঢিলটা কিন্তু এখানে ফিক্সড, এটা নড়ছে না। তাহলে এই ঢিলটা এখানে ফিক্সড। ফিক্সড যে জিনিস তাকে ভালোবাসে কি বলা হয়? নির্দিষ্ট। সব আমি ফাইভে বুঝিয়েছিলাম। তাহলে এটাকে বলা হবে নির্দিষ্ট বিন্দু, কিন্তু এটাকে আমি এখানে ধরে রেখে দেখো এইটাকে ঘোরাচ্ছি, মানে এই ঢিলটা দেখো এইভাবে ঘুরবে, এই ধার বরাবর এইভাবে ঘুরবে, তাই তো? তাহলে এই ঢিলটা কখনো এখানে থাকবে, 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 কখনো এখানে থাকবে। পরিষ্কার? আরো অনেক জায়গায় থাকবে, আমি কিন্তু আঁকলাম না। পরিষ্কার? তাহলে আমরা বলতে পারি এই ঢিলটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, মানে এখানে ছিল মানে ঘুরছে এক কথা, তাই তো? তাহলে যেই জিনিস দাঁড়িয়ে না থাকে তার কি বলে? তুমি ধরো বাড়ি এক জায়গায় না দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার মা কি বলে? অস্থির বান্দা, তাই তো? তাহলে এটাকে অঙ্কের ভাষায় তো অস্থির বান্দা বলা যাবে না, এটাকে অঙ্কের ভাষায় বলা হয় গতিশীল। পরিষ্কার? তাহলে এটাকে কি বলা হবে? গতিশীল বিন্দু। আর এটা কি? নির্দিষ্ট, কারণ এটা এক জায়গায় ফিক্সড। পরিষ্কার? এইবার এই যে ডিজাইনটা তৈরি হলো এটাকে অঙ্কের ভাষায় একটু ভালো ভাষায় বলে কি? সঞ্চার পথ। বোঝা গেল? এইবার দেখো, এই ঢিলগুলো মানে এই বিন্দুগুলো দেখো, এই সব বোর্ডের ওপরে আছে, আর বোর্ডের ওপরের তলটা কি? সমতল, তাই তো? তাহলে এই যা বললাম এটাকে আর একটু ভালো ভাষায় বলার চেষ্টা করি, তার আগে একটা জিনিস বলে দিই। দেখো, এটা কি? সুতো তো। এবার সুতোকে তুমি ধরো এখানে হাতে ধরে এরকম ঘোরাচ্ছ, তাই তো? মানে এই ঢিলটাকে এই মাঝখানে ধরে রেখে এবার ঘোরাচ্ছ। তো সুতোটার কি? কখনো তো এরকম বড় হবে না, কখনো এরকম ছোট হবে না, হবে না তো? মানে যা আছে তাই থাকবে। তার মানে এই সুতোটা লম্বা একই থাকবে, তাই তো? এই লম্বা সুতোর এই লম্বাকে এই ভালোবাসায় কি বলা হবে? সুতোর দৈর্ঘ্য। পরিষ্কার? বোঝা গেল? তাহলে তাহলে এই যেটাকে বললাম এটাকেই আমি বাংলা ভাষায় একটু অঙ্কের ভাষায় সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে? তুমি বলবে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু। গতিশীল কেন বলছি? কারণ এই অস্থির বান্ধ দেখো, এখানে কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, মানে ঘুরছে, তাই তো? তাহলে এটা অস্থির বান্ধ। অস্থির বান্ধকে ভালোবাসে কি বলা হয়? গতিশীল, তাই তো? আর এটা বিন্দু। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু সমান দূরত্ব বজায় রেখে যদি একটা সমতলে গতিশীল থাকে, এই বিন্দুর এই যে ডিজাইন এটাকে কি বলবো? সঞ্চারপথ। এই সঞ্চারপথকে কি বলা হবে? বৃত্ত বলা হবে। পরিষ্কার? আরেকবার আমি পরিষ্কার করে বলে দিই। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা গতিশীল বিন্দুর দূরত্ব সর্বদা সমান রেখে একটা সমতলে গতিশীল হলে ওই বিন্দুর সঞ্চারপথকে বৃত্ত বলা হয়। পরিষ্কার? তাহলে এতক্ষণ ধরে এই যা বোঝালাম এই জিনিসটাই কিন্তু এই সুন্দর ভাষায় একটু বলে দিলাম। পরিষ্কার? এইবার দেখো, এই যে দাগ টানলাম এইটাকে একটা নাম আছে, সেগুলো আমরা পরে জানছি। পরিষ্কার? তাহলে আমরা বৃত্ত বুঝে নিলাম, এইবার বৃত্ত সম্পর্কিত কয়েকটা ছোট ছোট জিনিস বুঝে নিই। পরিষ্কার? তাহলে দেখো, এটাকে কি বলে? বৃত্তের কেন্দ্র বলে। পরিষ্কার? তাহলে বৃত্তের কেন্দ্র একটু কাকে বলে আরেকটু ভালোবাসায় জেনে নি। তোমরা কাটা কম্পাস দেখেছো? পরিষ্কার? এই সে গোল আঁকতে হয়, মানে এখানে এরকম একটা ধরতে হয়,
আর ও সাইডে কি থাকে, ইয়ে থাকে, পেন্সিল থাকে, এরকম ভাবে গোল করতে হয়, তাই তো? গোল করলে এখানে কি হয়, একটা ছিদ্র হয়ে যায়, পরিষ্কার? তোমরা জানো এখানে কি হুল থাকে, ওই হুলে কি হয়, এই মাঝখানে ছিদ্র হয়ে যায়, ওই যেখানে কাটা কম্পাস ঢুকে ছিদ্র হয়ে যায় ওটাকেই বলা হয় বৃত্তের কেন্দ্র। বোঝা গেল? তাহলে এক কথায় তুমি মনে রাখবে যে বৃত্তের কেন্দ্র মানে কি, ওই কাটা কম্পাস দিয়ে হচ্ছে গোল করলে যেখানে ওই তোমার ছিদ্র হয়ে যায় ওটাই কি বৃত্তের কেন্দ্র। বোঝা গেল? মানে মাঝখানে যেটা থাকে, তাই তো? তাহলে আমরা আরেকটু ভালোবাসায় কি বলতে পারি, যে এই বৃত্তটা কি, সরি, কেন্দ্রটা কি বৃত্তের মাঝখানের বিন্দু। পরিষ্কার? বোঝা গেল আশা করি। আর কি বলতে পারি এখান থেকে, এই যে দাগটা পেলাম এটাকে বলা হবে ব্যাসার্ধ। পরিষ্কার? তাহলে ব্যাসার্ধকে দেখো, এই দাগটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ। তাহলে এটাকে আরেকটু ভালোবাসায় কি বলতে পারি, এটাকে কি বললাম একটু আগেই, কেন্দ্র। আর এটা দেখো, এই বিন্দুটা কি, এই ডিজাইনটার কি বলে, বৃত্ত। তাহলে এটা বৃত্তের উপর অবস্থিত বিন্দু এটা, তাই তো? এইটা কিন্তু বৃত্তের উপর অবস্থিত বিন্দু না, দেখো বৃত্তের ভেতরে। এটা যদি আমি বলি এই বিন্দুটা কোথায়, তুমি বলবে এই বৃত্তের বাইরে। বৃত্ত মানে কি, এই ডিজাইনটাকে কিন্তু বোঝাচ্ছে। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু বৃত্তের উপর অবস্থিত, কিন্তু এই বিন্দুটা কি বৃত্তের বাইরে, এই বিন্দুটা বৃত্তের ভেতরে। পরিষ্কার? সেগুলো বড় ক্লাসে তোমরা জানবে, অত ডিটেলসে আমি যাচ্ছি না। পরিষ্কার? তাহলে দেখো, আমরা কি বলতে পারি, কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত বিন্দুর দূরত্বকেই আমরা কি বলবো, কি বলবো, একটু আগেই বললাম, এটা কি বলে, ব্যাসার্ধ। তাহলে আমরা মোটামুটি ভাষায় বললাম কি, কেন্দ্র থেকে বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দুর দূরত্বকে কি বলবো, ব্যাসার্ধ বলবো। তুমি বলতে পারো এইটা না বলে তো আমি এইটাও বলতে পারি, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তুমি বলবে না, আমি এটাও তো বলতে পারি, তাহলে এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে দেখো, এমন একটা সময় আসবে এই করতে করতে, তাই তো, এই করতে করতে কিন্তু এমন একটা সময় আসবে যে এই বৃত্তের ব্যাসার্ধ আমরা গুনতে পারবো না। পরিষ্কার? মানে অনেক থাকতে পারে। তোমার বন্ধু বলতে পারে না, কখনো ঢিলটা তো এখানেও থাকবে, এখানেও থাকবে, তাই তো? তাহলে এমন একটা সময় আসবে এই দাগ আর গোনা যাবে, যাবে না। তাহলে যে জিনিস গোনা যায় না তাকে কি বলে, অসংখ্য বলে, তাই তো? তাহলে একটা বৃত্ত অসংখ্য কি, এটা ব্যাসার্ধ থাকে। পরিষ্কার? ব্যাসার্ধের পরিমাপ কিন্তু একটা, কিন্তু ব্যাসার্ধের সংখ্যা অসংখ্য। বোঝা গেল? সেগুলো আমরা একটু ডিটেলসে পরে আসি। বোঝা গেল এই পর্যন্ত? এইবার আমরা পরিধি নিয়ে আলোচনা করব। পরিষ্কার? কার পরিধি? বৃত্তের পরিধি। পরিষ্কার? আমরা যে এরকম দেখো, আমরা যে ছোট ক্লাসে করেছি ফাইভে, যে এইরকম আমরা চার কোণা ছবির কি পড়েছিলাম, পরিসীমা। দেখো, এখান থেকেই শুরু করতে হয় আর এখান থেকে ঘুরে এখানেও আসতে হয়, তাই তো? মানে যেখান থেকে শুরু সেখানে ঘুরে আসলে তাকে কি বলা হয়, ওই ছবির পরিসীমা বলা হয়। পরিষ্কার? এখানে পরিসীমাটাকে কি বলা হয়, বৃত্ত, সরি, পরিসীমাটাকে কি বলবো, পরিধি বলবো। পরিষ্কার? কেন বলবো তার একটু কারণ বলে দিচ্ছি, দেখো। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ধরো তুমি এখান থেকে শুরু করলে, পরিষ্কার? তাহলে এখান থেকে আমি ঘুরে 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 এখানে ঘুরে ঘুরে, এই ঘুরে 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 আবার এখানে আসলাম, তাই তো? তাহলে এটাকে কি বলবো, বৃত্তের পরিসীমা। পরিসীমা কিন্তু বলা হয় না, বৃত্তের পরিধি। তুমি কিন্তু পরিসীমা বলতে পারো, কোনো যায় আসে না। তাহলে এটাকে আমরা কি বলবো, বৃত্তের পরিধি। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, দেখো এই বৃত্তটা কিন্তু এই রেখা দিয়েই তৈরি, আর এই রেখাটা কি, দেখো তুমি বলবে বাঁকা, তাই তো? তাহলে বাঁকা রেখা কি ভালোবাসি কি বলা হয়, বক্ররেখা। তাহলে বৃত্ত যে বক্ররেখা দিয়ে তৈরি তাকে কি বলা হবে, বৃত্তের পরিধি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এগুলো কিন্তু সব আমি ফাইভে আরো ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি বলছি না, মোটামুটি মোটামুটি ধারণা দিয়ে চলে যাচ্ছে। পরিষ্কার? তাহলে এইবার এত দূর পর্যন্ত বোঝা গেল। এইবার আমরা আরেকটু জিনিস এখান থেকে জেনে নিই। দেখো, এই বিন্দুটা একটু আগে কি বললাম, বৃত্তের ওপর অবস্থিত। আরেকটু ভালোবাসে বলতে পারি কি, এটা পরিধির ওপর অবস্থিত। দেখো, এই দাগটাকে কি বলে, পরিধি বলে, এই তো? তাহলে পরিধির ওপর অবস্থিত এবং কেন্দ্রের মধ্যে দূরত্বটা সবসময় কি হবে, বিন্দুর দূরত্ব সবসময় সেম হয়। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইবার আমরা আলোচনা করবো জ্যা নিয়ে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এঁকে নিলাম। পরিষ্কার? এটা কিন্তু মাঝখানে থাকবে। বোঝা গেল? পরিষ্কার? তাহলে আমরা এই পর্যন্ত এঁকে নিলাম। এইবার দেখো, আমরা এবার কি বুঝবো, জ্যা বুঝবো। পরিষ্কার? তাহলে দেখো, এখানে আমি যে কোনো একটা নিলাম, তাহলে এই একটা নিলাম আর এই একটা নিচ্ছি, এদের দুটোকে যোগ করলাম, তাই তো? তাহলে আমরা দুটোকে, এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করলে যে এই রেখা পেলাম, এটা কি সোজা রেখা, তাই তো? তাহলে এই যে রেখা পেলাম এটাকেই বলা হবে এই বৃত্তের কি, জ্যা। বোঝা গেল? আরেকবার বলছি, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া গেল তাকে কি বলা হবে, জ্যা বলা হবে। পরিষ্কার? এইটাকেই অঙ্কের ভাষায় কি বলবো, দেখো বিন্দু দুটো কি পরিধির ওপর অবস্থিত, আর এই দুটো যোগ করে কি পাওয়া গেছে, একটা সোজা দাগ মানে সরলরেখা। তাহলে বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই বৃত্তের কি বলে, জ্যা বলে। বোঝা গেল আশা করি? অথবা আরেকটু ভালোভাবে কি বলতে পারো, যে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে কি বলা হবে, কি বলা হবে, তাকে জ্যা বলা হবে। দেখো, এই বিন্দু আর এই বিন্দুকে বৃত্তের ওপর অবস্থিত, তাই তো? তাহলে এদের দুটো যোগ করছি, যোগ করে একটা সরল রেখা পেলাম, তাহলে এটাকে কি বলা হবে, বৃত্তের জ্যা। বোঝা গেল? তুমি বলবে না,
আমি তো এই দুটো যোগ করবো না, আমি এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করলেও দেখো তুমি সরলরেখা পেয়ে যাবে, তাই তো? তাহলে এটাকেও কি বলা হবে? বৃত্তের জ্যা। একইভাবে তুমি এই দুটোকেও যোগ করতে পারো, এটাও কি জ্যা, এটাকেও কি জ্যা বলবো। তুমি বলবে এটাও করতে পারি, এটাও জ্যা, পরিষ্কার। তুমি বলবে এটাও কি হবে? জ্যা, পরিষ্কার। তুমি বলবে এটাও কি হবে? জ্যা, পরিষ্কার। এখান থেকে কিন্তু এখানে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না একটু পরে বলছি, তাই তো? তাহলে এমন একটা সময় আসবে এই দাগ আর গোনা যাবে, যাবে না। তাহলে আমরা কি বলবো? এই জ্যা কি হয়? অসংখ্য হয়। তাহলে একটা বৃত্তে কতগুলি জ্যা থাকে? অসংখ্য জ্যা থাকে, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এইগুলো, তাহলে এইগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করছি না, তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা জানবো ব্যাসার্ধ, সরি ব্যাস সম্পর্কে, তাহলে এটা মুছে দিই। আমরা কিন্তু বৃত্তটা এঁকে নিলাম, পরিষ্কার। তাহলে এখানে আমি একটা যে কোনো বিন্দু নিই, পরিষ্কার। তাহলে দেখো, তুমি বলবে যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করবো, পরিষ্কার। যোগ করে দিলাম, যোগ করে দিলাম, তাই তো? তাহলে এই বিন্দুটাও বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দুটাও বৃত্তের উপর অবস্থিত, তাই তো? তাহলে বৃত্তের উপর অবস্থিত দেখো, বিন্দু যোগ করে আমরা কি পেলাম? একটা সোজা দাগ, মানে সরলরেখা পেলাম, তাই তো? তাহলে বৃত্তের উপর দুটো বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, একটু আগেই কি জানলাম, তাই কি বলে? জ্যা বলে। কিন্তু এই জাটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখো এই জাটা দেখো, এই মাঝখান দিয়ে গেছে, এটার কি বলে? কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। তাহলে এই জ্যাটা কি কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তাই তো? তাহলে এই রকম যখন জ্যা হবে, এটাকেই বলা হবে বৃত্তের ব্যাস, তাই তো? তাহলে আরেকটু ভালোবাসায় কি বলবো? যে বৃত্তের যে যায়, বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, তাকে কি বলা হবে? ওই বৃত্তের ব্যাস। আরেকটু ভালোবাসায় কি বলবো? এই যে বৃত্তের মধ্য দিয়ে গেছে, এটাকে আরেকটু ভালোবাসা বলা হয় কেন্দ্র বিন্দুগামী, পরিষ্কার। তাহলে কি বলবো? বৃত্তের যে যায়, ওই বৃত্তের কেন্দ্র বিন্দুগামী, তাকে কি বলা হবে? বৃত্তের ব্যাস। বোঝা গেল? আর একটু আগে আমি জেনেছিলাম কি ব্যাসার্ধ মানে কোনটা, তুমি বলবে এইটুকু কি ব্যাসার্ধ, তাই তো? তাহলে আমার পুরোটা কি ছিল? ব্যাস। তার থেকে অর্ধেক করে দিলে কি পাচ্ছি? ব্যাসার্ধ। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? ব্যাসের অর্ধেক হয়, পরিষ্কার। লেখাই আছে তো ব্যাসার্ধ, এটাকে তুমি সন্ধি বিচ্ছেদ করলেই পাবে, ব্যাস যোগ অর্ধ মানে ব্যাসের অর্ধেক বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে এখান থেকে আমি কি বললাম? যে বৃত্তের যে যা, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, তাকে কি বলা হবে? বৃত্তের ব্যাসার্ধ, সরি ব্যাস বলা হবে, পরিষ্কার। তুমি একইভাবে বলতে পারো, না আমি এই যা টানবো না, আমি এই যাও টানতে পারি, পরিষ্কার। এটাও কিন্তু দেখো বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, তাহলে এটাও কিন্তু বৃত্তের ব্যাস, পরিষ্কার। এটাও কিন্তু একটা যা, কিন্তু এটাও বৃত্তের ব্যাস। একইভাবে তুমি বলতে পারো এটাও টানলাম, পরিষ্কার, এটাও কিন্তু বৃত্তের কি? ব্যাস। একইভাবে এটাও টানলাম, এটাও কিন্তু বৃত্তের ব্যাস, তাই তো? মানে বৃত্তের যে যা, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে অথবা কেন্দ্রবিন্দুগামী হবে, তাকে কি বলা হবে? বৃত্তের ব্যাস, পরিষ্কার। এবার আমি বোঝানোর জন্য আরেকটা ছবি এঁকে নিচ্ছি এর পাশে, দেখো। তুমি বলবে এটা তো বৃত্তের ব্যাস না, ভালো করে দেখো, এইটা কিন্তু বৃত্তের ব্যাস না, এটাও কিন্তু যা, কিন্তু এটা কিন্তু বৃত্তের ব্যাস না, কারণ কি? এটা কিন্তু কেন্দ্রের মধ্যে দিয়ে যায়নি এই রেখাটা, পরিষ্কার। কেন্দ্রের মধ্যে দিয়ে গেলেই তাকে কি বলা হবে? ব্যাস। আর কেন্দ্রের মধ্যে দিয়ে না গেলে কি বলা হবে? কেন্দ্রের মধ্যে দিয়ে না গেলে কি বলা হবে? তাকে যা বলা হবে, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, এটা কিন্তু কেন্দ্রর মধ্যে দিয়ে যায়নি, দেখো এই রেখাটা কিন্তু কেন্দ্রের মধ্যে দিয়ে যায়নি, এটা কেন্দ্র এই বাইরে দিয়ে গেছে, পরিষ্কার। তাহলে এটাকে কিন্তু ব্যাস বলা যাবে না, পরিষ্কার। তাহলে দেখো, এইবার আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে এই রেখাটা বড়, ভালো করে বুঝতে হবে কিন্তু, আমি জিজ্ঞাসা করলাম যে এই রেখাটা বড় না এই রেখাটা বড়, তুমি বলবে একদম সিম্পল ভাষায় তুমি উত্তর দেবে যে না এই রেখাটা বড়, তাই তো? তাহলে এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারলাম যে এইটাও কি বৃত্তের জ্যা, এটাও কি বৃত্তের জ্যা, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? তুমি বলবে এইটা, এটাকে কি বলা হয় ভালোবাসায়? ব্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃত্তের বৃহত্তম মানে বড় জ্যা কোনটা, এই দুটোর মধ্যে বড় কোনটা? এইটার এইটার মধ্যে, তুমি বলবে এইটা, পরিষ্কার। তা এটার নাম কি? ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম বা বড় জ্যার নাম কি? ব্যাস। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরিষ্কার। এই ছোট ছোট ধারণাগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার হতে হবে, পরিষ্কার। তুমি এইটা না নিয়ে আরো একটা নিতে পারো, তুমি বলবে না আমি তো এই নিতে পারি, পরিষ্কার। তাহলে এই জাটা বড় না এই জাটা বড়, তুমি বলবে একদম সিম্পল জিনিস, তুমি দেখে বুঝতে পারছো এই জাটা বড়, তাই তো? তাহলে এটার নাম কি? জ্যা। কিন্তু এটা দেখো এই জাটাকে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটাকে কি বলা হয়? ব্যাস। তাহলে এখান থেকেও দেখে বুঝতে পারছি যে বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি? ব্যাস। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে এইবার আমরা বুঝবো কি বৃত্তাংশ সম্পর্কে, পরিষ্কার। তাহলে জিনিসটাকে লিখে নিই, তারপর বলছি। বৃত্তাংশ, পরিষ্কার। তাহলে দেখো এইটাকে সন্ধি বিচ্ছেদ করলে তুমি কি পাবে? বলবে বৃত্ত যোগ অংশ, তাই তো? তার মানে বৃত্তের অংশকেই কি বলা হবে? বৃত্তাংশ, পরিষ্কার। তাহলে আমি একটু বোঝার জন্য ছবি এঁকে নিই। তাহলে দেখো এই একটা বৃত্ত, পরিষ্কার, বোঝা গেল? এগুলো কিন্তু গোল হবে, আমার হাতে আঁকা হাতে আঁকা বলে বেঁকে যাচ্ছে, পরিষ্কার। তাহলে এটা একটা বৃত্ত, পরিষ্কার। এবার এর মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিলাম, পরিষ্কার, কেটে নিলাম। তাহলে দেখো এই যে ওপরের এই যে ডিজাইনটা পেলাম, দেখো এই যে ডিজাইনটা পেলাম মানে এই জায়গাটা পেলাম, এটাকেই কি বলা হবে? বৃত্তাংশ বলা হবে। একইভাবে তুমি বলতে পারো এই নিচের এই যে ডিজাইনটা পেলাম, এটাকেই কি বলা হবে? তুমি বলবে বৃত্তাংশ বলা হবে, পরিষ্কার। এইবার দেখো
এই বৃত্তাংশটা কি ছোট আর এটা কি বড়, তাই তো? তাহলে এর ছোট বড় হিসেবে এর একটা কিন্তু নাম আছে, পরিষ্কার? দেখো, যে বৃত্তাংশটা বড় তাকে বলা হবে, সরি এখানে দেখো এই বৃত্তাংশটা ছোট, তাই তো? তাহলে যে বৃত্তাংশ ছোট তাকে বলা হবে উপবৃত্তাংশ। কি বললাম? যে বৃত্তাংশ ছোট তাকে কি বলা হবে? উপবৃত্তাংশ। তাহলে দেখো এইটার থেকে এটা কিন্তু ছোট এখানে, তাহলে এটাকে কি বলা হবে? উপবৃত্তাংশ, পরিষ্কার? আর এই বৃত্তাংশটা মানে এর থেকে এটা বড়, তো তাহলে এটাকে বলা হবে অধিবৃত্তাংশ, পরিষ্কার? খেয়াল রাখতে হবে কিন্তু, মানে আমি কোনো বৃত্তের থেকে যদি কোনো কিছু কেটে নিয়ে এই যে জায়গাটা পেলাম, এটাকেই কি বলা হবে? বৃত্তাংশ, পরিষ্কার? এইবার বৃত্তাংশটা যদি বড় হয় তাকে বলা হবে অধিবৃত্তাংশ, আর যদি ছোট হয় তাকে কি বলা হবে? উপবৃত্তাংশ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। তাহলে এইবার আমরা বুঝবো যে বৃত্তচাপ সম্পর্কে। তাহলে আমরা বুঝে নিই জিনিসটা কি। তাহলে আমি বোঝার জন্য একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত, পরিষ্কার? এইবার এই বৃত্তটাকে আমি কেটে নিলাম মাঝখান দিয়ে, পরিষ্কার? মাঝখান থেকে কেটে নিলে দেখো এখানে এই যে ডিজাইনটা পেলাম, আমি কিন্তু এই ভেতরেরটা নেবো না আগের বারের মতো। কোনটা নেবো? শুধু এইটা নেবো, পরিষ্কার? মুছে দিলাম এটা। তাহলে এই যে ডিজাইনটা পেলাম এটাকেই বলা হবে বৃত্তচাপ, পরিষ্কার? মাঝখানের জায়গাটা থাকলে কি বলা হতো? তাকে বৃত্তাংশ। কিন্তু এখানে আমি কি পেলাম? শুধু এইটা নিলাম, পরিষ্কার? তাহলে এটাকেই কি বলা হবে? বৃত্তচাপ বলা হবে, পরিষ্কার? এইবার আগের বারের মতো দেখো এই বৃত্তচাপটা কি এখানে ছোট আর এটা কি বড়, এরও একইভাবে ওই নাম আছে, তাই তো? তাহলে একটু আগেই জানলাম যেটা ছোট হয় তাকে কি বলে? উপ বলে, আর এটা কি? বৃত্তচাপ, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? এটা যেহেতু ছোট তাহলে এটাকে কি বলা হবে? উপবৃত্তচাপ, পরিষ্কার? আর এটা যেহেতু বড় তাহলে এটাকে কি বলা হবে? অধিবৃত্তচাপ, পরিষ্কার? মানে যে বৃত্তচাপের মান বড় হয়, মানে যে বৃত্তচাপ বড় তাকে অধিবৃত্তচাপ বলবো, আর যে বৃত্তচাপ ছোট তাকে কি বলবো? উপবৃত্তচাপ, পরিষ্কার? এগুলো অত ডিটেলস আমি যাচ্ছি না, এগুলো খেয়াল রাখতে হবে, পরিষ্কার? এইবার আমরা আলোচনা করব অর্ধবৃত্ত সম্পর্কে। তাহলে মানেটা আগে লিখে নিই, তাহলে তুমি বুঝতে পারবে কোনি ভালো করে। অর্ধবৃত্ত, পরিষ্কার? তাহলে এর মানেটা কি? বৃত্তের অর্ধেক, পরিষ্কার? মানে কিরকম? ধরো এই একটা বৃত্ত টানলাম, পরিষ্কার? এইবার এই বৃত্তটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, পরিষ্কার? তাহলে দেখো এই অর্ধেক বৃত্ত হলো, তাই তো? তাহলে এটাকেই কি বলা হবে? অর্ধবৃত্ত বলা হয়। মানে বৃত্তের অর্ধেককে কি বলে? অর্ধবৃত্ত বলা হয়, পরিষ্কার? এইবার দেখো তুমি ভালো করে এখানে খেয়াল করে দেখো, এটাকে কি বলে? একটু আগেই শিখলাম, এটাকে কি বলে? বৃত্তচাপ। এটাকেও কি বলে? বৃত্তচাপ, পরিষ্কার? তাহলে দেখো এখানে ছোট বড় তো আমরা দেখতে পাচ্ছি না, মাঝখান দিয়ে কোনো কিছুর কাটলে কি হয়? সমান হয়, তাই তো? তাহলে এই বৃত্তচাপটাও সমান, এই বৃত্তচাপটাও এর সাথে সমান, মানে দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য মানে লম্বা একই, তাই তো? তাহলে এখানে এই যেটা বোঝালাম এটাকেই কিন্তু ঘুরিয়ে পরীক্ষা আসতে পারে। কিরকম ভাবে আসবে? যে বলতে পারে দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে বৃত্তচাপগুলি ড্যাশ প্রকৃতির। উত্তর কি হবে? অর্ধবৃত্ত প্রকৃতির। একটু আগেই বোঝালাম, তাই তো? মানে এখানে উপবৃত্তচাপ আর অধিবৃত্তচাপ তো নেই, তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান। আর এটা দেখতে পারলাম এই ছবিটা কার? অর্ধবৃত্ত, তাই তো? মানে এটা অর্ধবৃত্তচাপ হবে, পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম? যখন দুটো বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে তখন চাপগুলি কোন প্রকৃতির হবে? অর্ধবৃত্ত প্রকৃতির। বোঝা গেল? তাহলে এইবার আমরা বুঝবো বৃত্তকলা সম্পর্কে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা বুঝবো বৃত্তকলা সম্পর্কে। তাহলে চলো জানা যাক। তাহলে আমি বোঝার জন্য ছবিটা এঁকে নিচ্ছি, পরিষ্কার? এই একটা বৃত্ত, পরিষ্কার? আর এটাকে কি বলবো? কেন্দ্র। এবার তোমরা দেখেছো নানান সময় খেলাই দেখানো হয় বেশিরভাগ, পরিষ্কার? দেখো এখানে এরকম ডিজাইন দেওয়া থাকে, এরকম এরকম ডিজাইন দেওয়া থাকে, পরিষ্কার? আর ভোটের সময় এগুলো ভালো দেখা যায়, যেখানে এই পার্টির এতটা ভোট পাবে, ওই পার্টি অতটা পাবে, তোমরা দেখেছো এরকম, পরিষ্কার? এগুলোকে পাইচিত্র বলে, বড় ক্লাসে তোমরা জানবে, পরিষ্কার? তাহলে এখানে আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি এখানে বোঝাবো শুধু বৃত্তকলা সম্পর্কে, পরিষ্কার? তাহলে দেখো এখানে এরকম ভাবে আঁকানো থাকে, আর এখানে ধরো এখানে নানান ধরনের ডিজাইন করা থাকে, এখানে লাল রং, এখানে সবুজ রং, এরকম করা থাকে, এখানে কালো রং, যা খুশি করা থাকে, পরিষ্কার? এবার দেখো এখানে এই যে ডিজাইনটা পেলাম এই ভেতরে, মানে এই দাগ আর এই দাগ এর মধ্যখানে এই যে দাগটা পেলাম এটাকেই কি বলা হবে? বৃত্তকলা, পরিষ্কার? এইবার এই যা বললাম এটাকে একটু সুন্দর ভাষায় কি বলতে পারে? তুমি বলো এটাকে কি বলে? কি বলে এটাকে? একটু আমি বললাম ব্যাসার্ধ। এটাও কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে কটা ব্যাসার্ধ? একটা দুটো, তাই তো? তাহলে দুটো ব্যাসার্ধ। আর এটাকে কি বলে? দেখো আমি বাকিগুলো যদি কেটে দিই এখান থেকে তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে এটা কি? এই এক্ষুনি এরকম ভাবে দেখালাম, এটাকে কি বলে? বৃত্তচাপ, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই ছবিটা আবার দেখো এই চারিদিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে কি ঘেরা, তাহলে ঘেরাকে ভালোবাসায় কি বলা হয়? সীমাবদ্ধ, পরিষ্কার? আর ভেতরের জায়গাটা কিন্তু খালি না, ভর্তি, তাহলে ভর্তিকে কি বলা হয়? ক্ষেত্র বলা হয়। তোমরা পড়েছিলে কোনো ছবির যদি মাঝখান ফাঁকা থাকে তাকে কি বলা হয়? চিত্র বলা হয়। কিন্তু যদি এরকম মাঝখান ভর্তি থাকে তাকে কি বলা হয়? ক্ষেত্র বলা হয়। এগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এটাকে কি বলা হবে? ক্ষেত্র বলা হবে, ছবি কিন্তু না।
ক্ষেত্র বলা হবে, আর এটাকে বৃত্তচাপ। তাহলে এই যা বললাম এটাকেই একটু ভালোবাসি কি বলতে পারি, যে কোনো বৃত্তের দেখো একটা দুটো দুটো ব্যাসার্ধ দ্বারা এবং একটি বৃত্তচাপ, দেখো একটাই কিন্তু বৃত্তচাপ, তাহলে একটা বৃত্তচাপ দ্বারা ঘেরা বা সীমাবদ্ধ অঞ্চলকে বা বৃত্তাকার ক্ষেত্রকে আমরা কি বলবো, বৃত্তকলা বলবো। পরিষ্কার? আর একবার বলি জিনিসটা, দেখো একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ, এইগুলো দিয়ে এটা কি ঘেরা, আর মাঝখানেরটা কি ফাঁকা না কিন্তু ভর্তি, তাহলে ভর্তিকে কি বলা হয়, ক্ষেত্র। আর এটা কার ক্ষেত্র, বৃত্তের ক্ষেত্র, তাই তো? তাহলে এটাকেই ভালোবাসি কি বলবো, এই যা বোঝালাম এতক্ষণ ধরে, একটা দুটো, তাহলে দুটো ব্যাসার্ধ দ্বারা এবং একটা বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রকে কি বলা হবে, বৃত্তকলা। পরিষ্কার? এগুলো কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো এইবার এই নিচের যে অঙ্কগুলো আছে এই এ সাইডে, এইগুলো আমি সামনের দিন করে দেবো কোনে, তোমাকে কিন্তু শুধু এই যা বোঝালাম এখান থেকে এইগুলোই বুঝতে হবে। পরিষ্কার? আর কিছু কিন্তু নেই। পরিষ্কার? তাহলে এইগুলো আমরা সামনের দিন আলোচনা করবো, এই কোষে দেখি 20 যেটা আছে। পরিষ্কার? তাহলে এইগুলো তুমি বুঝে রাখবে। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।